আমার ইমিগ্রেশনে যে আমার ইন্টারভিউ নিয়েছে তার সামনে একজন চাইনিজ ছিল, সে চাইনিজের ইন্টারভিউ নিচ্ছে, আধা ঘন্টা কথা বলে তাকে ঢুকতে দেয়নি কী কারণে যেন। তখন আমি বুঝলাম এই মেয়েটা নিশ্চয়ই চাইনিজ জানে। আমি জাস্ট চাইনিজে হ্যালো বলছি, বলার সাথে সাথে 2-3 অক্ষর চাইনিজ বলছি। সে আমার হোটেল বুকিং, রিজার্ভেশন, তারপর কয়দিন থাকবো, টাকা পয়সা, এগুলো কিচ্ছু দেখতে চাই নাই, জাস্ট সিল দিয়ে দিছে। এবং আমাকে ডাক দিয়ে আরেকজন ইমিগ্রেশনের সাথে বলতেছে, দেখো বাঙালি হয়েও এই ছেলেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানে। তাহলে আপনারা দেখেন, চাইনিজ ভাষা শিখলে বা চাইনিজ ভাষাকে যদি কাজে লাগাইতে পারি, যে চাইনিজদের কোনো হেল্পার হিসাবে যদি বাংলাদেশের কোনো লোকজন যদি কাজ করে, তাহলে আমরাও থাইল্যান্ডের মতো এগিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম, লিঙ্কন বলছিলাম থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্ট থেকে। ব্যাংকক এয়ারপোর্টে এসে একটা জিনিস দেখলাম, যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত বলে মনে করতেছি আমি। এটা শেয়ার করলে আপনারা অনেক কিছু বুঝবেন, যে থাইল্যান্ডের মতো একটা দেশ কেন, থাইল্যান্ডের মতো একটা দেশ কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে, এবং তাদের খুব বেশি পুঁজি, খুব বেশি রিসোর্স নাই, তারপরেও তারা কেন অনেক টেকনোলজি ইমপ্লিমেন্ট করে অনেক দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে। সাথেই থাকবেন। বেসিক্যালি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, থাইল্যান্ডের মূল ইনকাম আসে পর্যটন সেক্টর থেকে, অর্থাৎ ট্যুরিস্টদেরকে বেস করে। এবং এখানে ট্যুরিস্টদের এরকম গ্রুপ দেখতেছি, বড় বড় ট্যুরিস্টদের গ্রুপ। ম্যাক্সিমাম ট্যুরিস্ট গ্রুপ হচ্ছে চাইনিজ। এবং চাইনিজরা খুব, মানে বেশি চাইনিজরা যে খুব বেশি ঘোরাঘুরি করে এরকম না। যাদের একটু অবস্থা আছে তারা বিভিন্ন দেশে যেতে চায়, তার আগে তাদের প্রথম পদক্ষেপ হয় থাইল্যান্ড। থাইল্যান্ডে যাওয়া আসার বিমান ভাড়া কম। এবং এখানে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো, এখানে যে এই বোর্ডটাতে দেখতেছেন, এখানে সরাসরি যে ফ্লাইটগুলো চায়না থেকে আসে, প্রায় 20টা এয়ারপোর্ট চায়নার, প্রত্যেকটা এয়ারপোর্ট থেকে থাইল্যান্ডে ডাইরেক্ট ফ্লাইট আছে। গুয়াংজু, সাংহাই, বেইজিং, ওয়েনচৌ, এছাড়াও নাম না জানা অসংখ্য চাইনিজ এয়ারপোর্ট বা চাইনিজ ডেস্টিনেশন থেকে থাইল্যান্ডের ব্যাংককে ফ্লাইট আছে। এইটার কারণে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। এবং যেহেতু থাইল্যান্ডের আদিবাসীদের মধ্যে, অর্থাৎ থাইল্যান্ডে যে সমস্ত লোকজন ডেভেলপের পেছনে কাজ করেছে, থাইল্যান্ডের জাতির মধ্যে চীনা, মালয় এবং কিছু আদিবাসী রয়েছে। এবং এই 95% বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীদের দেশে চীনাদের আগমন ঘটে এই কারণে, তার কারণ তারা হচ্ছে ধর্মনিরপেক্ষ, কোনো ধর্ম গ্রহণ করে নাই, এবং ধর্ম যারা গ্রহণ করেছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম বৌদ্ধ। এই একটা কারণে থাইল্যান্ডে সমস্ত প্রযুক্তি, চায়নায় যে প্রযুক্তিটা প্রথম আসে সেই প্রযুক্তিটাই থাইল্যান্ডে চলে আসে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এয়ারপোর্টের যে অটোমেটিক লাগেজ ডিপোজিট সিস্টেম, অটোমেটিক যে আপনি বোর্ডিং পাস নিয়ে আপনার ব্যাগেজ কোনো কাউন্টারে দিতে হবে না, লাগেজ বুকিংয়ের সিস্টেম, এটা চায়নাতে আমি দেখছি 5 বছর আগে, এবং সাথে সাথে থাইল্যান্ডেও চলে আসছে। পৃথিবীর অনেক দেশে এখন পর্যন্ত এটা যায়নি, ইভেন ইউরোপের অনেক ছোটোখাটো দেশে যায়নি। কিন্তু থাইল্যান্ড কাছাকাছি হওয়াতে এবং থাইল্যান্ডের সাথে তাদের সাংস্কৃতিক একটা এক্সচেঞ্জ হওয়াতে তারা টেকনোলজিগুলো খুব দ্রুত পাচ্ছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, চায়নার সমস্ত ইউনিভার্সিটিতে যে ফরেন স্টুডেন্ট থাকে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে ফরেন স্টুডেন্ট যায়, তারা ম্যাক্সিমাম, মানে মেজরিটি যেটা বলবো সেটা হচ্ছে থাইল্যান্ড থেকে যায়। থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং রাশিয়া থেকে যায়। তো তাদের উন্নতি হবে না কেন? এবং তারা শুধুমাত্র চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যায়। মজার ব্যাপার হচ্ছে, আমি ইমিগ্রেশন ক্রস করার সময় আমার ইমিগ্রেশনে যে আমার ইন্টারভিউ নিয়েছে তার সামনে একজন চাইনিজ ছিল, সে চাইনিজের ইন্টারভিউ নিচ্ছে, আধা ঘন্টা কথা বলে তাকে ঢুকতে দেয়নি কী কারণে যেন। তখন আমি বুঝলাম এই মেয়েটা নিশ্চয়ই চাইনিজ জানে। আমি জাস্ট চাইনিজে হ্যালো বলছি, বলার সাথে সাথে 2-3 অক্ষর চাইনিজ বলছি। সে আমার হোটেল বুকিং, রিজার্ভেশন, তারপর কয়দিন থাকবো, টাকা পয়সা, এগুলো কিচ্ছু দেখতে চাই নাই, জাস্ট সিল দিয়ে দিছে। এবং আমাকে ডাক দিয়ে আরেকজন ইমিগ্রেশনের সাথে বলতেছে, দেখো বাঙালি হয়েও এই ছেলেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানে। তাহলে
আপনারা দেখেন, চাইনিজ ভাষা শিখলে বা চাইনিজ ভাষাকে যদি কাজে লাগাইতে পারি, যে চাইনিজদের কোনো হেল্পার হিসাবে যদি বাংলাদেশের কোনো লোকজন যদি কাজ করে, তাহলে আমরাও থাইল্যান্ডের মতো এগিয়ে যেতে পারবো। থাইল্যান্ড অনেকে বলবেন খুব বেশি আগায় নেই, ঠিক আছে, খুব বেশি আগায় নেই, আমরা অতটুকু আগায় যেতে পারি যদি চায়নার সাথে একটা সুন্দর সম্পর্ক আমরা তৈরি করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় চাইনিজ ল্যাঙ্গুয়েজ। এখানে আমার এসে কখনোই মনে হয় নাই, একবারের জন্য মনে হয়নি আমি থাইল্যান্ড আছি। আমার মনে হচ্ছে যে চায়নার আমি কোনো একটা প্রভিন্সে আছি, চায়নার অন্য কোনো একটা শহর, এক শহর থেকে অন্য শহরে যাচ্ছি। এখানে সবাই চাইনিজ বলতে পারে, চাইনিজ সব জায়গায় লেখা আছে, চাইনিজ কমিউনিটির বিরাট একটা অংশ যেহেতু থাইল্যান্ডে আসা যাওয়া করে, সেখান থেকে সার্ভিস নেয়, এই জন্য তারা চাইনিজ ভাষাটাকে প্রাধান্য দিয়ে সেই কাজটাই করেছে, যে তাদেরকে সার্ভিস দিয়ে তারা যদি কিছু ইনকাম করতে পারে। থাইল্যান্ডের যে অধিবাসী, তাদের ব্যবসা কি? তাদের ব্যবসা ট্যুরিজম, ম্যাসাজ সেন্টার, পর্যটন, তারপর স্পা, এইসবই তো এই সার্ভিসগুলো তারা চাইনিজদেরকে দিচ্ছে। এখন আমরা চাইনিজদেরকে কি সার্ভিস দিতে পারি? আমরা সার্ভিস দিতে পারি যে চাইনিজরা যে সমস্ত কাজগুলো করতেছে না, করতে পারতেছে না, যে সমস্ত ছোট ছোট প্রজেক্টগুলো মনে করতেছে যে তাদের সময়ের দাম বেড়ে গেছে, লেবার কস্ট বেড়ে গেছে, সেগুলোর জন্য তারা ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ডে ফ্যাক্টরি স্থাপন করতেছে এবং যেদিকে তাদের লেবার কস্ট কম সেই দিকে মুভ করার চেষ্টা করতেছে। সেই মুভমেন্টের জায়গা থেকে তারা যদি আমাদের কথা চিন্তা করে, কেন চিন্তা করবে? নিরাপত্তার দিকটা আমরা যদি ঠিক করি, তাহলেই তারা আমাদের কথা চিন্তা করবে। ধন্যবাদ। এই ছিল এই ভিডিওটার টপিক, থাইল্যান্ড সম্পর্কে। থাইল্যান্ডে আমার অনেকবার আসার স্কোপ হয়েও আসি নাই ব্যস্ততার কারণে, এবার আসছি, এসে এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার খুব ভালো লাগছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি সাধারণত নতুন ভিডিও তৈরি করে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য সময় অন্য এক ভিডিও নিয়ে, অন্য এক টপিকস নিয়ে আপনাদের সামনে আবার আসবো।